আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ শীত উধাও, রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের শীতে ফের বৃষ্টির কাঁটা, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে আবার জাঁকিয়ে শীত কবে পড়বে তাহলে? বৃষ্টির কথা কি বলছে আবহাওয়া দফতর? একদমই আপাতত মুড সুইং বলা যায় বা আবহাওয়ার, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শীত কার্যত উধাও। কলকাতা সংলগ্ন এলাকাতে তো একেবারেই, জেলার ক্ষেত্রে কিছুটা সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকলেও এই পরিস্থিতি আরো 2-3 দিন থাকবে এমনটাই বলছে। তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কাল মিলিয়ে প্রায় 8 থেকে 10 জেলা দক্ষিণবঙ্গের, সেখানে বৃষ্টিপাত হবে, তবে খুব হালকা থেকে মাঝারি 2-1 পশলা কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে এই বৃষ্টি উত্তরবঙ্গ হবে, উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই, কারণ 2-3 দিন পরেও যে শীতটা আসবে তার মাঝেই আবার পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে। 27 ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলে হয়তো তাপমাত্রা কিছুটা নামবে, বড়দিনে একটা শীতের আমেজ ফিরবে, কিন্তু জাঁকিয়ে শীত বড়দিনে সম্ভবত পাওয়া যাবে না, এমনটাই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। একদমই দক্ষিণবঙ্গে অর্থাৎ এই ইয়ার এন্ডে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্যও সুখবর, সপ্তাহ শেষে দার্জিলিংয়ে তুষারপাত, সিকিমেও তুষারপাতের সতর্কতা। আজ কাল দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিরও পূর্বাভাস। আরো ডিটেলে জানবো পার্থর কাছ থেকে। পার্থ, দেখো, সপ্তাহান্তে কিন্তু দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সামনে ভালো মতো জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই। তারই অপেক্ষায় প্রহরগুঞ্জ কিন্তু পর্যটকরা প্রচুর পর্যটক এই সময় সন্ধ্যা খুব ভালো তারা বেড়াতে এসছেন এবং তাতে সেই অপেক্ষায় তারা এখন প্রহরগুঞ্জ। অন্যদিকে সকাল থেকে কিন্তু ঝাড় চকচকে দার্জিলিং এবং সূর্যোদয় থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে দার্জিলিং এর বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে। এবং যারা টাইগার হিলে সকালবেলা গিয়েছিলেন তারাও বেশ খুশি। একদিকে যেমন কনকনে ঠান্ডা, সেই সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ায় কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। কালিম্পং, সেখানে যদিও আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং বেশ কিছু এলাকায়। অন্যদিকে যদি সমতলের দিকে তাকায় সেখানেও কিন্তু ভোরের দিকে কুয়াশা থাকতো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটিয়ে রোদ দেখা মিলেছে এবং সমতলের জেলাগুলো কিন্তু মাত্র 10 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা। ধন্যবাদ পার্থ। কলকাতায় ফের অস্ত্রসহ পুলিশের জালে 2। বেনিয়াপুকুরের গেস্ট হাউসে অভিযান কলকাতা পুলিশের STF এর এবং ভিন রাজ্যের 2 বাসিন্দা পাকড়াও। আরো বিস্তারিত জানবো, তবে তার আগে সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে অস্ত্র দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট। ভিন রাজ্যের 2 বাসিন্দাকে পাকড়াও করেছে পুলিশ, STF। বেনিয়াপুকুরের গেস্ট হাউসের ছবি, এখান থেকেই 2 ভিনদেশীকে, ভিন রাজ্যের মানুষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে 9mm 2 পিস্তল এবং 18 রাউন্ড কার্তুজ। আরো বিস্তারিত জানবো বিবেক আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিবেক, যে দুজনকে, একজনকে আমরা এইমাত্র দেখলাম সিসি ক্যামেরা ফুটেজে এবং তার হাতে একটা আগ্নেয়াস্ত্র একেবারে স্পষ্ট দেখা গেল, এই দুজন কারা? এদের কি পরিচয়? এরা কেন এসেছিল? কোথা থেকে অস্ত্র পেল? কি বলছে পুলিশ? দেখো, প্রথমত যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধে 6টার একটু পরেই এই গেস্ট হাউসে কিন্তু 3 জন ব্যক্তি আসেন। 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আবার চলে যান, পরবর্তীকালে আরও 2 জন আসেন এবং তাদের সঙ্গে একটা কিট ব্যাগ ছিল এবং মনে করা হচ্ছে এই কিট ব্যাগের মধ্যেই কিন্তু অস্ত্র নিয়ে আসা হয়েছে। একবার আমি আবারও যে সিসিটিভির কথা বলে আমি একটা অন্য অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজ একটু দেখাতে চাইছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি এবং আমি দেখাতে চাইছি এই 3 ব্যক্তি কিন্তু প্রথম দফায় এসেছিল। তার পরবর্তী সময় মাঝখানের এই সাদা গেঞ্জি পরা যে ব্যক্তি রয়েছে, আমার আঙুল দেখা যাচ্ছে, তিনি কিন্তু চলে যান এবং এই 2 ব্যক্তি আবারও 6টার কিছুটা পরে অর্থাৎ 15-20 মিনিট পরে আবারও এই গেস্ট হাউসে আসেন একটি কিট ব্যাগ নিয়ে এবং তারা 9 নম্বর ঘর, সেই 9 নম্বর ঘর তারা বুক করেন এবং তার মধ্যে তারা ঢুকে পড়েন এবং 7টার একটু পরে পুলিশ অফিসার, STF এর আধিকারিক যারা রয়েছেন 6-7 জনের একটি টিম এখানে চলে আসেন এবং তারা এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ঘর, সেই ঘরেই তারা প্রথম প্রবেশ করেন। এটা রিসেপশন এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারা সোজা চলে যান 9 নম্বর ঘরে এবং সেই 9 নম্বর ঘর থেকেই কিন্তু এই
দুজনকে একেবারে মানে যেটাকে বলা যায় আগ্নেয়াস্ত্র, যেটা দুটো 9mm পিস্তল রয়েছে এবং সেই সঙ্গে 18 রাউন্ড কার্তুজ এমনটাই জানা যাচ্ছে, সেই সহ কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। এবং সেই ঘরে সেই সময় যেটা আমরা জানতে পারছি এবং ঘরের ভিতরের ছবি দেখেও আমরা যেটা জানলাম, এখানকার লোকজনের সাথে কথা বলে তারা খাওয়ার অর্ডার করেছিল এবং তারা সেই সময় খাচ্ছিল, একদম সেই সময় মানে পালাবার কোনো সময় দেওয়া হয়নি। কিন্তু এই 3 নম্বর ব্যক্তি যার ছবি এই মুহূর্তে আমি দেখালাম, তিনি কে? তিনি কি কোনো দালাল যিনি ঘর ঠিক করে দেন, নাকি তিনি এদের পূর্ব পরিচিত এবং এই যে অস্ত্রের কারবার সেই কারবারের আরেকজন চক্রী? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে রয়েছে গোয়েন্দাদের র্যাডারে। তারা কি ভাবছেন, কি করবেন সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু এই তৃতীয় ব্যক্তির যে খোঁজ, সেই খোঁজ কিন্তু তারা করছেন, এমনটাই কিন্তু আমরা গোয়েন্দা সূত্রে বা এসটিএফ এর সূত্রে আমরা জানতে পাচ্ছি। বিবেক, পুলিশের কাছে কি কোনো খবর ছিল যে এদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বা এরা কোনো উদ্দেশ্যে এসেছে? দেখো, যেভাবে যদি আমি টাইমিংগুলো দেখি, 6টার সময় তারা প্রথম দফায় এখানে আসেন, মানে এই 3 ব্যক্তি এখানে প্রথম আসেন। 6টা 20-তে 2 ব্যক্তি তাদের মধ্যে এখানে ঘর বুক করেন এবং তার পরবর্তী সময় ঠিক 7টা 15 থেকে 7টা 20-র মধ্যে এসটিএফ আধিকারিকরা এখানে এসে পৌঁছে যান, এমনটাই কিন্তু বলছেন হোটেলের কর্মী। ফলে টাইমিং দেখলে পরিষ্কার বোঝা যায় যে আগে থেকে টিপ না থাকলে বা আগে থেকে কোনো খবর জানা না থাকলে বা সোর্স মারফত জানা না থাকলে কিন্তু এইভাবে এতটা দ্রুততার সঙ্গে এই জায়গায় ঘটনাস্থলে এসে পৌঁছানো সম্ভব নয়। অপরদিকে পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে, তারা আগে থেকে সূত্র মারফত খবর পেয়ে গিয়েছিলেন যে এই 2 ব্যক্তি আসছেন। 2 ব্যক্তি আদতে বিহারের গয়ার বাসিন্দা এবং তারা এর আগেও কলকাতা এসেছেন কিনা বা এর আগেও এই ধরনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা বা তাদের সঙ্গে আন্তরাজ্য চক্র নাকি অন্য আন্তর্দেশীয় চক্র, কি কি বিষয় রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় বিষয়ে কিন্তু খোঁজ খবর করছেন। এবং এই তৃতীয় ব্যক্তিকে, সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, এই তৃতীয় ব্যক্তি যিনি চলে গেলেন তিনি কে? এদের সাথে, এই 2 জনের সাথে তাদের কি সম্পর্ক? আদতে কি তিনিও একজন হ্যান্ডলার? তিনি কি তাহলে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন বা এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই তার গা ঢাকা দেওয়া উচিত? যদি তিনি হ্যান্ডলার হন, তিনি কোথায় আছেন, কি বিষয়? এখন কিন্তু রহস্যের মূল সূত্র কিন্তু এখানেই ঘনীভূত হচ্ছে। অপরদিকে আজকেই এই অনেকগুলো প্রশ্ন এখন উঠছে, কি উত্তর পাওয়া যায়, এর তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। বিবেক, ধন্যবাদ। তো এসে যখন দেখি ওনাদের সাইন হয়ে গেছে আর নামটাম লেখা সব হয়ে গেছে। তো ওনারা তো 3 জন এসেছিল, 3 জনের মধ্যে 2 জন রুমে থাকবে আর 1 জন বেরিয়ে গেছে। 7টার দিকে পুলিশরা এসে আমি সেদিকে ছিলাম, দিয়ে আমার স্টাফ গিয়ে বলে পুলিশ এসছে। দিয়ে এসে আমাকে বলছে যে 9 নম্বর রুমটা কোথায়। আমি নিয়ে গেলাম, তো আমি 9 নম্বর রুম দেখালাম, বলে নক করলাম, নক করে দেখলো তারা এবার সব বের করছে। ওই 2টো বন্দুক আছে আর গুলি আছে আর কি আছে আমি ঠিক ইয়ে করি। ফের কাউন্সিলরের দাদাগিরি। বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুরে কাউন্সিলরের দাদাগিরি। নরেন্দ্রপুর স্টেশন রোডে দোকানে গাজোয়ারি নেতার। কাঠগড়ায় রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দোকান জবরদখলের ছকেই সদল বলে হামলা বলে অভিযোগ। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে ছেলেকে বেধড়ক মার। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, কি অভিযোগ রয়েছে? এই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের কি ভূমিকা? দেখো, পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার দোকানে যাওয়া হয়েছিল। পৌরসভার যিনি কাউন্সিলর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ যে শুধু দোকান বন্ধ নয়, তার নাবালক ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দোকানে থাকা 1 লক্ষ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে ব্যবসায়ীর তরফ থেকে। সুব্রত সরকার ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন যে বেশ কয়েক বছর ধরেই তাদের ওই সম্পত্তির উপরে নজর রয়েছে কাউন্সিলরের, আর যার কারণে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর রঞ্জিত মন্ডল এবং তার যেটা অভিযোগ যে এলাকার প্রচুর মানুষ ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করুন। মানে তিনি এক কথায় বলতে গেলে তিনি অস্বীকার করেন এই ঘটনার কথা এবং তিনি মাধ্যমের কথাও অস্বীকার করেন। এই ঘটনায় নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে অভিযোগ দায়ের করে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ অর্পণ। দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মন্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে মেরে একদম করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে, লাঠি শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে
স্টেশনের দিকে চলে যায়, ঠিক আছে, বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। তারা তারপর দোকানে তালা টালা মেরে দিয়ে চলে যায়। যদি এটা প্রুফ দিতে পারে কেন, তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? একটা লোক বলে ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে। কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইট করে বাচ্চা গায়ে হাত দেবো? সরকারি জমি দখলমুক্ত করতে ডেবরায় অভিযান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় তৎপর প্রশাসন। ডেবরায় কয়েক বছর ধরেই দখল হওয়া সরকারি জমি উদ্ধার। দিগ্বিজয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, ডেবরায় যে সরকারি জমি উদ্ধারের কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, ঠিক কিভাবে জমি দখলমুক্ত করলো বিএলআরও? দেখো, আমি জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা যে তুরিয়া এলাকা রয়েছে, সেই এলাকায় রাজ্য সরকারের প্রায় 1 একর 14 ডেসিমেল জায়গা, যেটা বহুদিন ধরে কতিপয় বেশ কিছু মানুষ তারা দখল করে আসছিল, এবং সেই জায়গা কিন্তু প্রশাসনিক তৎপরতায় ডেবরা বিএলআরও এবং ডেবরা থানার পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে সেই জমি কিন্তু উদ্ধার করা হলো। বিএলআরও রূপবিলাস মন্ডলের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, এই জমির বর্তমান মূল্য প্রায় 22 লক্ষ টাকা। গতকাল বিকেলে তারা পুলিশ নিয়ে গিয়ে সেই জমিতে তাদের রাজ্য সরকারের বোর্ড লাগায়, এবং বিএলআরও এ বিষয়ে জানিয়েছেন যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প করার জন্য যেখানে কোনো জায়গা পাচ্ছে না, সেখানে কিছু মানুষ সরকারি জায়গা জোর করে জবরদখল করে রেখেছিল, সেই জমি উদ্ধার হয়েছে। সরকারি কোনো প্রকল্প হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি ডেবরা এলাকা জুড়ে যে সমস্ত সরকারি জায়গা দখল রয়েছে, সেগুলো কিন্তু দখল মুক্তের অভিযান চলবে রাজ্য এবং জেলা প্রশাসনের নির্দেশে। ধন্যবাদ। এই জায়গার পরিমাণ প্রায় 1 একর 14 শতক। এটা রাধামোহনপুর 2 জিপির অন্তর্গত তুরিয়া কিসমত মৌজা। এই মৌজা গভর্নমেন্টের বিভিন্ন আমাদের প্রজেক্টের জন্য আমরা জমি পাচ্ছি না, আবার দেখা যাচ্ছে কিছু লোক জমিগুলো জবরদখল করে রেখেছে। এই অভিযান আমাদের চলবে, জেলা প্রশাসনের নির্দেশ আছে, এগুলোকে আমাদের উদ্ধার করতে হবে এবং সেই কাজ আমরা করে যাচ্ছি। আমরা এগুলো চিহ্নিত করছি, ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এ বিষয়ে আমরা এগোবো।